নমস্কার, আমি বোধিসত্ত্ব ব্যানার্জি। বিগত ১৫ বছর ধরে আমি আমার বাড়িতে একটি কোচিং সেন্টার চালাচ্ছি, যার নাম অধ্যয়ন কোচিং সেন্টার। আর প্রায় ১ বছর হতে চলল আমি আমার দিদির সহযোগিতায় সিথির মোড়ে একটি কোচিং সেন্টার শুরু করেছি। তার নাম হচ্ছে লার্নার্স একাডেমি। এই নামটি আমার দিদিই দিয়েছে। সেই কোচিং সেন্টারে প্রধানত আমরা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আইসিএসসি, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ ভার্সনে যারা পড়ে, তাদেরকেই পড়াই। এছাড়াও যারা ওখানে বড়নগর মিশন বা কাছাকাছি যে সমস্ত স্কুলে পড়ে এবং মোটামুটিভাবে পড়াশোনায় ভালো অর্থে ঠিকঠাক, তাদেরকে আমরা নেওয়ার চেষ্টা করছি। কারণ ঝুড়িতে যদি একটা পচা আলু থাকে তো সমস্ত আলুকে পচিয়ে দেয়। এটা হচ্ছে একটা সমস্যার কারণ। তো আমি আমার কোচিং সেন্টারে যখন পড়াতাম তখন আমি চেষ্টা করতাম যে সবাইকে অ্যাকসেপ্ট করতে এবং সবাইকে নিয়ে চলতে। কিন্তু এই ১৫ বছরের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি যে আমি কখনোই সবাইকে ঠিক একই নিয়ে যেতে পারবো না, একই রাস্তায় নিয়ে যেতে পারবো না। তো সেক্ষেত্রে একটু বাছাবাছি করতে হয়। তো সেই বাছাবাছিটা আমরা লার্নার্স একাডেমির ক্ষেত্রে করছি, যাতে বাকি যে স্টুডেন্টসরা পড়ছে তারা জীবনে উন্নতি করতে পারে, ভালো করতে পারে। এটা গেল একটা দিক। তো তার সঙ্গে আমরা আরেকটা দিক, এটা তো গেল জাস্ট পড়াশোনার দিক। পড়াশোনা ছাড়াও আমি অধ্যয়ন কোচিং সেন্টারে আরেকটা দিক খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে সাংস্কৃতিক দিক। একটি মানুষের আমরা এডুকেশন যারা পড়েছি, যে কোনো স্তরেই হোক, ক্লাস 11-12 হোক বা গ্র্যাজুয়েশনে পাস কোর্সে হোক বা অনার্সে হোক, সেখানে আমরা জানি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটো শব্দ আছে। তা গ্রোথ মানে জাস্ট এই ফিজিক্যাল গ্রোথ, এই শারীরিক বাড় বৃদ্ধি। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা কমপ্লিট ডেভেলপমেন্ট, মানে একটা মানুষের যে পরিপূর্ণ বিকাশ, মানে একটা মানুষ হয়ে ওঠা। ঠাকুর যে বলেছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যে মান আর হুঁশ, এই দুটো জিনিস যেন একজনের থাকে, তাহলেই সে প্রকৃত মানুষ, মানে মনুষ্যত্ব বোধ যেন তার মধ্যে থাকে। যেমন স্বামীজি বলেছেন যে জন্মেছিস যখন, তখন একটা দাগ রেখে যা। তো আমি গর্ব করে বলবো না বা অহংকার করব না, আমি এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি এরকম বেশ কিছু ছাত্রছাত্রী পেয়েছি এবং পেয়ে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ঠাকুরমা স্বামীজির কাছে কৃতজ্ঞ যে এরকম ছাত্রছাত্রী তোমরা আমাকে দিয়েছো, যাদেরকে পেয়ে আমি ধন্য। তো এটা আমার সৌভাগ্য, আমি কারোর নাম করব না। তো আমরা সেই দিকগুলি, যেটা এখন দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক দিকগুলি অবহেলিত হচ্ছে তুলনামূলকভাবে, কেউ কেউ যে করছেন না, বা কোনো কোনো পিতামাতা যে সযত্নে তাদের সন্তানকে সেই দিকে লালিত পালিত করছেন না, এমন নয়, কিন্তু সেই সংখ্যাটা যেন দিনে দিনে কমছে। তো আমরা এই সংস্কৃতি চর্চার জন্য, এই সংস্কৃতি চর্চার, এই উৎকর্ষ চর্চার একটি কেন্দ্র হয়ে ওঠার জন্য আমরা এই অধ্যয়ন কোচিং সেন্টার এবং লার্নার্স একাডেমিতেও একটি প্রয়াস আরম্ভ করতে চলেছি এই জানুয়ারি মাস থেকে। সেখানে আমরা মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ভোকাল, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এগুলোরও চর্চা হবে। ডান্স, ক্লাসিক্যাল ডান্স, স্পেশালি ভরতনাট্যম অ্যান্ড ওড়িশি, এবং তার সঙ্গে রবীন্দ্র নৃত্য এবং যেটাকে কন্টেম্পোরারি ডান্স ফর্ম বলে, মানে কী বেশ বলে যেন, মানে এখনকার দিনে যেরকম এইগুলো হয়, তো সেগুলোও একটু না শেখালে ছেলে মেয়েদের ঠিক হয় না, মানে মানসিক তৃপ্তি হয় না। কিন্তু সেগুলোর আড়ালেও আমরা এই যেটা ক্লাসিক্যাল, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে ফর্মগুলো, সেগুলোকে অল্প অল্প করে তাদের মধ্যে ইনপুট করব, যাতে তারা ভারতীয় ঐশ্বর, এমন এর মধ্যে আমি একটা কথা বলছি, যেমন এই
দু একদিনের মধ্যেই আমরা একটা খুব খারাপ খবর পেয়েছি, উস্তাদ জাকির হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি যে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে, ভারতীয় মার্গ সঙ্গীতের ক্ষেত্রে তার যে অবদান, তা সত্যি কথা বলতে আমার মতো একটা লিলিপুটের কাছ থেকে কাউকে শুনতে হবে না, তারা মানে সবাই জানে, তাকে চেনে। কিন্তু পরবর্তী প্রজন্ম যারা তাকে শুনতে পাচ্ছে না বা পায়নি, তো তাদের থেকেও তো একটা জাকির হোসেন উঠতে পারে। বা এই আমাদের মারা গেলেন আমাদের রশিদ খান যে মারা গেলেন, হ্যাঁ, তো এই রকম জিনিয়াস, হয়তো আমি বলছি না যে আরেকটা রশিদ খান বা আরেকটা জাকির হোসেন এক্ষুনি আমরা পেয়ে যাব, কিন্তু সেই প্রয়াসটা, সেই চেষ্টাটা তো আমাদের থামিয়ে দিলে চলবে না। নিরন্তর অভ্যাস এইটা করতে হবে। কারণ কেউ না কোনো কিছু শিখে, মানে আমি এক্ষেত্রে আমি যেহেতু ফিলসফি স্টুডেন্ট, একটু ফিলসফিক্যাল রেফারেন্স নিয়ে আসছি। জন লক যেটা বলেছিলেন যে জন্মের সময় আমাদের মন থাকে একটা অলিখিত সাদা কাগজ, ট্যাবুলা রাসা, যে টার্মটা তিনি ইউজ করেছিলেন। সত্যি আমরা কি জন্মের থেকে সব কিছু শিখে আসি? আমাদের তো জন্মের পর থেকে দাঁত ব্রাশ করা থেকে এভরিথিং সব কিছু শিখতে হয়। তো আমরা পড়াশোনাটাও শিখি। আমি ছাত্রছাত্রীদের বলি, পড়াশোনার সঙ্গে তোমাদের বাপ মা প্রথমে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ দেয়, পরে সেটাকে লাভ ম্যারেজে কনভার্ট করতে হয়। অর্থাৎ তোমরা যে পড়াশোনাটা শুরু করেছো, যে লেভেলে যে আঙ্গিকে পড়াশোনাটা শুরু করেছো, তার মধ্যে থেকে কোনো একটি বিষয় তোমাদের ভালো লেগে যায়, বা এই যে চর্চাগুলির কথা বলছি, এই সঙ্গীত, নৃত্য, বা এর সঙ্গে সঙ্গে আমরা আবৃত্তি চর্চার একটি কেন্দ্র খুলতে চলেছি। ব্রততী পরম্পরা, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সবাই জানি, বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। এই যে ব্রততী পরম্পরার সঙ্গে হাত মিলিয়ে আমরা একটি কেন্দ্র এখানে খুলতে, মানে আমার দক্ষিণেশ্বরে নয়, সেটা সিঁথির মোড়ে ওপেন হতে চলেছে, তো সেটাও খুলতে চলেছি। তো তার সঙ্গে সঙ্গে অঙ্কন অর্থাৎ পেন্টিং, তার একটি কেন্দ্রও আমরা খুলতে চলেছি। এটা সিঁথির মোড়ে আমরা খুলতে চলেছি। সেখানে বেশ মানে আমি সেই নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করছি না, কারণ বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা চলছে, এখনও ঠিক ফাইনালাইজ হয়নি, কিন্তু সেটাও আমরা খুলব। জাস্ট ওই কী যেন বলে, PR1, PR2, PR3, ওই যে সার্টিফিকেটগুলো, ওগুলো আমারও আছে, কিন্তু ওগুলো কোন কাজে লাগে? যদি সত্যি করে আঁকা শিখতে হয়, মানে পেন্টিং, স্কাল্পচার, এগুলো যদি শিখতে হয়, সেটাকে যদি ভালোবাসতে হয়, তাহলে সেই লেভেলে শেখা দরকার। তো সেই শেখাটা হচ্ছে জরুরি। আমার কাছেও, আমি এই 15 বছরের শিক্ষক জীবনে, বা আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি কত মার্কস পেলাম, আমার বাড়ির লোকও সেটা নিয়ে কোনো দিন, মানে ফেল যদি না করি তাহলে কি মার্কস পেলাম সেটাকে নিয়ে খুব বেশি মাথা কামাতো না, আমি জিনিসটা শিখলাম কি না। কারণ এখন দেখি, বা আমাদের সময়ও কিছু কিছু ছেলেপুলে বা ছেলে মেয়ে এরকম ছিল যারা অঙ্কের মতো বিষয় মুখস্থ করত। আমি তো অবাক হয়ে যেতাম যে কী করে মুখস্থ করছে। বা আমি একটি কোচিং সেন্টারে পড়তাম, আমি সেই শিক্ষক বা শিক্ষিকার নাম নেব না, অনেকেই সেখানে, সেই গোয়ালে আমরা ছিলাম। তো সেখানে পরীক্ষার সময় পেছন থেকে পেনের খোঁচা মেরে একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে অমুক নোটের অমুক পাতার অমুক প্যারাগ্রাফের অমুক লাইনটা বল। আমি না শুনে যে এটা কি, এইভাবেও, মানে এটা তো জাস্ট ওই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী আমরা নিশ্চয়ই সবাই অল্প বিস্তর জানি। তো সেই ওই যে তোতা, তো এই তোতা তো হতে আমরা আসিনি, আমরা জিনিসটা শিখতে এসেছি। হ্যাঁ, তো শেখো বাবা। যদি তুমি কোনো একটা জিনিস ভালো করে শেখো, তাহলে সেইটা দিয়ে তুমি সারা জীবন করে কমে খেতে পারবে। কিন্তু যদি ওই তোতা কাহিনীর তোতা হয়ে থেকে যাও, তাহলে নিজেও মরবে, এবং মানে আর বললাম না। তো এই জিনিসটা আমরা একটু শেখাতে চাইছি, এটাই আমাদের অনুরোধ। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা খুব এখন ট্রেন্ড হয়েছে, মানে যাকে আমি বিদ্রুপ করব না কাউকে, যে চেস। ইন্ডিয়া এখন এই যে গুকেশ
দাবার ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গুকেশকে অনেক অনেক অভিনন্দন। বাংলা থেকেও আমরা প্রথমে জানি যে দিব্যেন্দু বড়ুয়া আমাদের ফার্স্ট গ্র্যান্ড মাস্টার। যদি আমার তথ্যটা মানে আমার স্মৃতিশক্তি যদি মানে নীললোহিতের ভাষায় যদি বলতে হয়, স্মৃতি তুমি এত প্রতারক, যদি আমার স্মৃতি আমার সঙ্গে প্রতারণা না করে তাহলে প্রথম বাঙালি গ্র্যান্ড মাস্টার যতদূর আমার মনে পড়ছে দিব্যেন্দু বড়ুয়া। তো আমরা জিকেতে সেই সময় মুখস্থও করেছিলাম। তো যাই হোক, তো এইবারে তো এরকম আরও অনেক গ্র্যান্ড মাস্টার বেরোচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে, এবং ভারতবর্ষ এখন পৃথিবীর দাবা মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। তো সেই কারণে যেহেতু এত হচ্ছে, মানে যেরকমভাবে দাদাকে দেখে, দাদা মিন সৌরভ গাঙ্গুলিকে দেখে অনেক বাপ মা ছেলের হাতে ব্যাট বল ধরিয়ে দিয়েছিল, তো এখন অনেকে দাবা ধরিয়ে দিচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে দাবা শেখার একটা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে, এবং কোনোভাবেই আমি সেটাকে খাটো করছি না। তো আমরা একটা দাবা প্রশিক্ষণ কেন্দ্র চালু করার চেষ্টা করছি। সেরকম সঠিক ভালো প্রশিক্ষক পেলে তবেই আমরা শুরু করব, আদারওয়াইজ নয়, কিন্তু সেটা আমরা চেষ্টা করতে চলেছি। তো আমাদের এই প্রয়াস, এই প্রচেষ্টা, এগুলোর কথা আমি জানাবো বলে, মানুষকে অবহিত করব বলে আমি এই ভিডিওটি করছি, এবং এই ভিডিওটি আমি ফেসবুকে দেব। আমার কোনো ইনস্টা পেজ নেই, তো আমি ইনস্টাতে দিতে পারছি না, ফেসবুকে দেব, বা আমি ইউটিউবে দিয়ে আমি ইউটিউব লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে, আপনারা একটু দেখুন। আর এর কথা বলি, আমাদের যেটা পড়াশোনার কথা থেকে অনেক দূরে চলে গেলাম এইসব বকতে বকতে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো এক্সাম হয়ে গেছে। আমরা কিন্তু এই লার্নার্স একাডেমিতে মেনলি 5 to 12 এইটার উপরই কনসেন্ট্রেট করতে চাইছি। সেরকমভাবেই আমাদের ফ্যাকাল্টি রয়েছে। আর আমরা যেটাকে বলা হয় হোম টিউটর, সেটা প্রোভাইড করার জন্য কিছু কিছু লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, বা আমাদের কিছু আমরা রিজার্ভ বেঞ্চ যেটা তৈরি করছি, যাতে আমরা হোম টিউটর প্রোভাইড করতে পারি। কারণ কিছু কিছু গার্জেনের এখন এইটা, এই আফটার কোভিড এই আবদারটা আগেও ছিল, কিন্তু এটা এখন খুব বেড়ে গেছে যে মাস্টারমশাই আমাকে একদম আমার ছেলে বাড়ি থেকে বেরোতে চায় না, বাড়িতে এসে পড়িয়ে যান। তো আমি যতটুকু জানি, এই যে স্কুল বা কলেজ বা এই যে সমস্ত কিছু তৈরি হয়েছে পৃথিবীতে, এর একটা কারণ হচ্ছে সোশ্যালাইজেশন। তো আজকাল হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। আমি যখন আমার পরিবারে জন্মগ্রহণ করি, আমার পরিবারে অলরেডি 7জন লোক ছিল। তো সেখানে জয়েন্ট ফ্যামিলি, আমি যেভাবে বড় হয়েছি আজকালকার বাচ্চা সেভাবে বড় হয় না। তো ঠিক আছে বাবা, ওকে, কিন্তু তুমি তোমার পরিবেশের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে, কোপ আপ করবে, তোমার সব কিছু জীবনের তোমার পছন্দ মতো হবে না। পছন্দ মতো না হলেই তুমি যদি ডিপ্রেশনে চলে যাও, দুটো টিচারের কাছে থাবড়া খেলে বা বকুনি, থাবড়া তো এখন বহু দূরের কথা, দূর কী বা, থাবড়া ফাবড়া মারা যায় না, আমি কোনো দিন মারি না স্টুডেন্টদেরকে থাবড়া, কারণ আমিও এটা অপছন্দ করি ফিজিক্যাল এটা। কিন্তু মানসিকভাবে, মানে অন্তত সেই যে পারছে না তাকে যে আমি মুখে বকবো বা করবো, সেটুকু তো শিক্ষককে স্বাধীনতা দিতে হবে। বা বাবা মা তো করেন, বাবা মা করলে কোনো অসুবিধে নেই, শিক্ষক যদি বকেন তাহলে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তো গলায় দড়ি দিয়ে দেবো, করবো, এই সমস্ত সব ছাত্রছাত্রীদের মানে শুনি আমি এরকম কেস। আমার মানে ভগবানের আশীর্বাদে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমার কোনো ছাত্রছাত্রী আমি এরকম পাইনি। কিন্তু যাই হোক, এই জিনিসটা ঘটছে, এবং এই জিনিসটা খুব মারাত্মক। তো আপনারা এই যে একেবারে বন্ধ ঘরের মধ্যে রাখা বাচ্চাকে, এই জিনিসটা একটু বন্ধ করুন, একটু তাকে খোলা হাওয়ায় বেরোতে দিন। শেষ যে কথাটা বলে, রবীন্দ্রনাথের কথা বলে শেষ করব, সেই খাঁচার পাখি বনের পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, না জানি কি ছিল বিধাতার মনে। তো আপনার সন্তানটিকে খাঁচার পাখি না করে একটু বনের পাখি হতে দিন, একটু খোলা আকাশে উড়তে দিন, দেখবেন সে কিন্তু পড়বে,
জীবনে আঘাত পাওয়াটাও জরুরি। তাহলে সেই আঘাত থেকে সে কিভাবে উত্তরণ ঘটাবে, কিভাবে সেই আঘাতটাকে কাটিয়ে উঠবে, সেটাও সে শিখবে। তাহলে আঘাত পেতে দিন, সব সময় তার হাত ধরে তাকে আটকে যে না বাবা তুই পড়ে যাবি, তোর আঘাত লাগবে, তোর এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এইটা করবেন না প্লিজ। এটা আমার অনুরোধ এখনকার দিনের বাবা মায়েদের প্রতি। ওকে, অনেক বকলাম, অনেক জ্ঞান দিলাম। 15 বছর ধরে শিক্ষকতা করছি তো জ্ঞান দেওয়াটা অভ্যেস হয়ে গেছে, মার্জনা করবেন। ধন্যবাদ।